পিনাকি দাদাকে নিয়ে তারা খুব দুশ্চিন্ত। পিনাকি দাদারে নাকি কন্ট্রোল করা যায় না, কনক সার্ভারকে নাকি কন্ট্রোল করা যায় না, ওনারা নিজের মতোই যেটা রাইট মনে করেন সেটা করি। ইলিয়াস হোসেনকে কন্ট্রোল করা যায় না, আমাকে কন্ট্রোল করা যায়। আর বাকি কারো নিয়ে কোনো চিন্তিত বা কারো নিয়ে তাদেরকে চিন্তা নাই তাদের। যাক, ফুড ফর থট। মানে আমার কাছে মনে হলো ইনফরমেশনটা যে বাকি যারা আছে সবাই নাকি ইটস ওকে, বাট অনলি উই ফোর। এবং আই এম শিওর যে মেজর দেলোয়ার স্যার আছেন, হি ইজ অল দ্য সেম লাইন, হয়তো মেনশন করতে ভুলে গেছেন। কর্নেল হক স্যার, আপনারা জানেন রাওয়ার চেয়ারম্যান, উনি আমি জানি না কথা বলতে বলতে একটু বেশি কথা বলে ফেলেন। উনি জেনারেল ওয়াকারকে বললেন যে উনি নাকি ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেছিল ওরকম ওয়াকারুজ্জামান ওখানে জন্মগ্রহণ করেছিল। ওই ফেরাউনের ঘরে, মানে হচ্ছে লালন পালন করা হয়েছিল শেখ হাসিনার ঘরে, এবং উনি আমাদের সেভিয়ার। তো আমি একটা পোস্ট দিয়েছি ফেসবুকে, এটা দেখে নিতে পারেন যে জেনারেল ওয়াকার নবী হলে তো আল্লাহর ওহি টহি পাইলে উনি আরো কি কি ভালো কাজ করেছেন। এই যে জাতিসংঘের যে রিপোর্টটা বেরিয়েছে, এটার যদি আপনার ক্রাক্সটা দেখেন, আমি ডিটেলসটা এখনো পড়ি নাই, বাট এক্সিকিউটিভ সামারিটা পড়েছি। ইট ইজ ভেরি ক্লিয়ার। মানে এটার সাথে অনেকেই আমাকে ইদানিং বলেন যে আমি কেন সেনাবাহিনীটা বেশি বলি, এই যে ডিসি, পুলিশ, মানে জেলা নর্মাল যে জেলা প্রশাসক যারা আছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছে কেন বলি না। আমার কথা হচ্ছে একটা সিম্পল, আমি যে জিনিসটা বেশি জানি, আমি সেনাবাহিনী সম্বন্ধে জানি, আমার সেনাবাহিনী সম্বন্ধে আমি কনসার্ন। সেনাবাহিনী যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে ওইটার ব্যাপারে আমি কথা বলবো। ইভেন যারা প্রশাসনে আছেন তারা তো কেউ গুম খুন করেন না, হ্যাঁ তাদেরকে সাপোর্ট দিয়েছেন, বাট যারা গুম খুন করেছেন তাদেরটা আগে আমাদেরকে এনশিওর করতে হবে। এই কারণে আমি গুম খুনের বিরুদ্ধে, এবং আমার প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী এটাকে যে এই আয়নাঘরের মাধ্যমে যে কলঙ্কিত করা হয়েছে, আমি অ্যাটলিস্ট 2 জন অফিসারের, রিটায়ার্ড অফিসারের ফেসবুক পোস্ট দেখেছি। আপনার আয়নাঘর যখন দেখলেন, প্রফেসর ইউনুস জাস্ট বলেছে আই ফিল অ্যাশেমড অফ মাইসেলফ, যে আমরা এরকম একটা সেনাবাহিনীতে একটা র্যাঙ্ক ছিল আমার, আমি সেনাবাহিনীর একটা অংশ ছিলাম। সেই সেনাবাহিনী আমরা যখন কমিশন পাই তখন আমরা ওথ নেই, এটা অফিসার হই কি আর সৈনিক হই, যে র্যাঙ্কেই আমরা জয়েন করি না কেন, আমরা একটা শপথ গ্রহণ করি যে আমরা দেশের জনগণের হেফাজত করব একটা অংশ। বাট সেই হেফাজত থেকে আমাদের শেখ হাসিনা মোটামুটি ভারতের একটা প্রদেশ বানিয়ে ফেলেছিল। যাক, আমরা সেটা থেকে মুক্ত হয়েছি। তবে রিসেন্টলি যেটা হয়েছে, আমাকে নাম্বার অফ রিটায়ার্ড অফিসার, ফ্রেন্ডস, ক্লোজ অ্যাসোসিয়েটস, সিভিলিয়ান ক্লোজ অ্যাসোসিয়েট, তারা আমাকে ফোন করে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যে কাজটা করতেছি এটা ঠিক করতেছে না, আমি কাক হয়ে কাকের মাংস খাচ্ছি। মানে এজ এ মিলিটারি এগেনস্টের কথা আর কেউ তো বলে না। আমার কথা হচ্ছে আর কেউ সত্য বলে না, সেটা তাদের সমস্যা। আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে সেটা থেকে আমরা মুক্তি চাই। এই মুক্তিটার একমাত্র পথ হচ্ছে যারা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে পানিশমেন্টটা নিশ্চিত করা, এবং এটাই জেনারেল ওয়াকার করতে দিচ্ছেন না। তারপরে উনি এখন নবী। আপনারা, আমি আরেকটা জিনিস অবাক হইলাম যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব পালিয়ে গেছে। আপনারাও জানেন, লেটেস্ট আমি কয়েকদিন আগে বললাম, গতকালকে না গত পরশু দিন লিখলাম যে জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম পালিয়ে গেছে। আমার কথা হচ্ছে, এটা আমি বললাম, কেউ আমাকে বলুক যে আমি ভুল কথা বলছি, ওইটাও বলতেছেন। আমি রেগুলার যে মেইন স্ট্রিম মিডিয়া যেটা আছে, মেইন স্ট্রিম মিডিয়া আমাকে জিজ্ঞেস করুক, আমি তখন একটা পথ দেখাই দিব কিভাবে এটা চেক করতে হবে, বা ঠিক আছে এরকম একটা রিউমার উঠছে, লেটস চেক, মানে তাদের বাসায় আইএসপিআর কাছে একটা বিবৃতি চাওয়া যেতে পারে, গুম কমিশন যারা গ্রেফতারি প্রমাণ দিয়ে তারা একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, বাট এটা নিয়ে কিছুই হচ্ছে না। এবং এট দ্য সেম টাইম আমার উপরে প্রেশার ক্রিয়েট করার কিছু চাও, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমি গত কয়েক সপ্তাহে অনেকগুলো কথাবার্তার মধ্যে আমি এখন দেখলাম যে একটা তো জিনিস তো ক্লিয়ার যে জেনারেল ওয়াকারের আন্ডারে ডিজিএফআই আর এনএসআই আছে। তো এটা হচ্ছে বর্তমানে, মানে আমাদের নিয়ে তো প্রফেসর ইউনুসের খুব একটা, মানে আমরা তার সরকারের জন্য সমস্যা ক্রিয়েট করতেছি তা না, বাট কাদেরকে, মানে জেনারেল ওয়াকার সরকার যেটা, কাদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত।
আচ্ছা, আমাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আমি ভেরি স্মল পার্ট প্লে করি, বাট বড় বড় পার্ট যারা প্লে করে, পিনাকি দাদাকে নিয়ে তারা খুব দুশ্চিন্ত। পিনাকি দাদারা নাকি কন্ট্রোল করা যায় না, কনক সার্ভারকে নাকি কন্ট্রোল করা যায় না, ওনারা নিজের মতোই যেটা রাইট মনে করেন সেটা করি। ইলিয়াস হোসেনকে কন্ট্রোল করা যায় না, আমাকে কন্ট্রোল করা যায়। আর বাকি কারো নিয়ে কোনো চিন্তিত বা কারো নিয়ে তাদেরকে চিন্তা নাই তাদের। যাক, ফুড ফর থট। মানে আমার কাছে মনে হলো ইনফরমেশনটা যে বাকি যারা আছে সবাই নাকি ইটস ওকে, বাট অনলি উই ফোর। এবং আই এম শিওর যে মেজর দেলোয়ার স্যার আছেন, হি ইজ অল দ্য সেম লাইন, হয়তো মেনশন করতে ভুলে গেছেন। বাট বাকিরা নট এ থ্রেট ফর ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এরকম একটা ফিলিংস। অ্যাকচুয়ালি নাম মেনশন করে বলেছে তো তাই জিনিসটা বললাম। এনিওয়ে, আমি এবং যারা যেটা রাইট সেটাই আমি করে যাব। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি ওই অফিসারের সাথে কথা বলার সময় বলতেছিলাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডু দ্য রাইট থিং। আমি আর আগে একটা ইয়াতেও বলেছিলাম যে আমি সিও হিসেবে হওয়ার পরে আমি প্রথম পানিশমেন্ট দিয়েছিলাম আমার কোর্সমেটকে, এবং আমার সমস্ত কোর্সমেট মানে এসিসি আর্মি কমান্ডো কোর্সের কোর্সমেট যারা ছিল আমার ক্লোজ, তাদের সৈনিকদের সাথে তো আমরা একসাথে কোর্স চলাকালীন সময় বৃষ্টির মধ্যে অ্যাম্বুশে বসে বসে একসাথে বিড়ি খেয়েছি, ইয়া করছি। সৈনিকদের সাথে আমাদের ওরকম ইন্টেন্সি হয়, এগুলা যারা ফিজিক্যাল কষ্ট আমরা একসাথে করি। সব আসলো যে স্যার আপনি কোর্সমেটকে পানিশমেন্ট দিবেন। আমি বলেছি স্ট্রেট যে দোষ করলে পানিশমেন্টটা খাইতেই হবে, কিন্তু সে যদি কোনো বিপদে পড়ে আমি তার জন্য জান দিয়ে দিব। বাট দোষ করলে তো এটাতে কি এনশিওর হয় যে বাকি যে এই যে আমি যে 700 লোককে কমান্ড করতেছি, একটা লোককে যদি আমি বেনিফিট দেই তা বাকি কিন্তু 699 কিন্তু বলবে যে স্যার হচ্ছে নিজের লোককে বাঁচাই দিচ্ছে, এবং বাংলাদেশে এইটাই চলতেছে। তারপরে একটা উদাহরণ দিল স্যার যে এরকম এক অফিসার একটা অনিয়ম করেছিল, অনিয়মটা আমি হলে অ্যাকসেপ্ট করতাম না। সো সুবেদার মেজন গিয়ে নাকি সিওরে বেল খুলে বলছে স্যার আপনি যদি এই আমার অফিসারে নিয়ে যান, মানে আমার স্যারকে যদি আপনি জিওসির কাছে পানিশমেন্ট দিয়ে নিয়ে যান, তাহলে আমি চাকরি করবো না। হ্যাঁ, ওই জিনিসটা অ্যাকচুয়ালি রেয়ার, বর্তমানে রেয়ার, মানে সৈনিক অফিসারদের মধ্যে যে জিনিসটা ছিল। বাট এট দ্য সেম টাইম যে সিও যে কমান্ডিং এ আছে তাকে ডিসিশন নিতে হবে যে কোন জিনিসটা আমি মানবো না। এখন কথা হচ্ছে আমি আমার এই 28 বছর চাকরিতে একটা শিখছি, অন্যায় যে জিনিসগুলো হচ্ছে, হ্যাঁ ছোটখাটো অন্যায় বিভিন্ন ধরনের আছে। এখানে লেট করে আসলো, ওখানে গিয়ে প্রেম করলো, ওখানে গিয়ে একটা ঘাপলা করছে, একটা গার্লফ্রেন্ড রেখে আরেকটার কাছে গেছে, ওখান থেকে কমপ্লেন আসছে। দিস ক্যান বি ম্যানেজড, সোশ্যাল থিং। বাট গুম খুন আর স্পেশালি টাকা পয়সার অনিয়ম আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করি নাই। সো যারা গুম খুনের সাথে জড়িত তাদের সাথে আমাদের যুদ্ধটা চলতেই থাকবে। আমার কাছে এখন একটা জিনিস মনে হচ্ছে যে হক স্যার যে স্টেটমেন্টটা দিয়েছে, একটা ডেলিভারেটলি মানে কর্নেল জেনারেল ওয়াকারের নামে একটা প্রোপাগান্ডা করতেছে, স্পেশালি মিলিটারি অফিসার যারা আর্মির যে সমস্ত সংস্থা আছে, সেনা কল্যাণ বিভাগ আছে, মানে আর্মির সংস্থা চাকরিরত, তাদেরকে অফিসিয়ালি আমার মনে হয় লঞ্চ করা হয়েছে। বাট উইল রিমেইন স্ট্রং। যারা গুম খুনের সাথে জড়িত, যাদের পালিয়ে যেতে সাহায্য করছে, এটা জেনারেল ওয়াকারের আমার মনে হয় সময় শেষ। অ্যাকচুয়ালি উনি জেনারেল মঈন আহমেদের পদ দেখবেন না জেনারেল জিয়াউর রহমান, জেনারেল নাম মনে আসতেছে না চিফদের, জেনারেল নাসিম বা অন্যান্য যারা সেনা জেনারেল স্যারের নাম আতিক, জেনারেল আতিক ইজ দ্য মোস্ট রেসপেক্টেড জেনারেল যারা ছিল, তাদের পদ দেখবেন নাকি জেনারেল মঈন আহমেদের পদ দেখবেন, নাকি জেনারেল আজিজের পদ দেখবেন, নাকি জেনারেল শফিউদ্দিনের পদ দেখবেন, জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার পদ দেখবেন, যারা এই ফ্যাসিস্ট শাসনাকে সার্ভ করেছে। সো এটাই আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে ফাইটটা জারি রাখতে হবে। এবং যখনই জেনারেল ওয়াকারের নামে একটা পজিটিভ বলার একটা ফোর্স আসতেছে, আমি অ্যাজিউম করি যে সামনে কিছু একটা সিচুয়েশন হতে পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে।